আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের ক্রাউন 7 টক শো 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়টি খুবই চমকপ্রদ, কারণ এখানে এমন দুজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা দুজনেই বিচার বিভাগের লোক এবং তারা আইনজীবী, এবং এই জন্য আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে মানবাধিকার ও বিচার ব্যবস্থা প্রাসঙ্গিক বাংলাদেশ। এবং আমার এই আলোচনা করার জন্য আমার বায়া আছেন জনাব আব্দুল কুদ্দুস, সিনিয়র জেলা জাজ, জেলা ও সেশন জাজ, আমরা যেটা বলি দায়রা জাজ, এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান, সাবেক সিনিয়র ও দায়রা জাজ, বর্তমান সুপ্রিম কোর্টের আইনজীবী। কেমন আছেন? ভালো আছি। জনাব কুদ্দুস, আপনি তো দীর্ঘদিন জুডিশিয়ারি ছিলেন এবং আপনি সিনিয়র জেলা ও দায়রা জজ হিসাবে বহুদিন আপনি সার্ভিস করেছেন। আপনার অভিজ্ঞতা দক্ষতার কারণে বর্তমানে আপনি সুপ্রিম কোর্টে আইনজীবী আইন পেশায় নিয়োজিত আছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার সমস্যা, এবং এই মানবাধিকার সাথে বিচার বিভাগের সম্পর্ক থাকেই। বিশেষত এই যে 5ই অগাস্টে যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের পরে আপনার পর্যবেক্ষণটা কি মানবাধিকার ও বিচার বিভাগ? আমি যেটা লক্ষ্য করেছি যে মানবাধিকার এবং বিচার বিভাগ দুইটা অঙ্গাঙ্গিভাবে একটার সঙ্গে আর একটা সম্পর্ক। কারণ আমাদের যে সংবিধান তাতে কিন্তু মানুষের মানবাধিকারের বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তো 5ই আগস্টের পরে বাংলাদেশের বিচার ব্যবস্থায় পূর্বের যে বিষয়গুলো ছিল তার থেকে অনেক পরিবর্তন আসছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে যাতে বিচার ব্যবস্থায় যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং মানুষের যাতে তার বিচার ব্যবস্থায় তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য প্রয়োজনীয় সংস্কার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন ছিল, বর্তমানে এইটা কিন্তু মানে অ্যাক্টিভ নাই। কারণ সাবেক সরকার যে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছিলেন, সে কমিশনের চেয়ারম্যান উনি পদত্যাগ করার পরে এটাকে আর ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখনও নতুন করে কোনো কমিশন গঠন করা হয় নাই আমার জানা মতে। এবং আমার জানা মতে মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন যে আইন, সেটাকে সংস্কার করার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিছে এবং এটা সংস্কার কার্যক্রম আন্ডার প্রসেস আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ পাই, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা, জাতিসংঘের এই যে 60তম অধিবেশন চলতেছে, সেখানে কিন্তু বাংলাদেশের মানবাধিকার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে জেনেভাতে যেটা হয়ে গেল, বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম আছে, বিভিন্ন গোষ্ঠী দল আছে, অনেকে অভিমত ব্যক্ত করেছেন যে 5ই অগস্টের পরে যেটা কাঙ্ক্ষিত হওয়া উচিত ছিল, সেই অনুপাতে মানবাধিকারটা এখনও সেভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি, বরঞ্চ বিভিন্ন জায়গায় ব্যাহত হচ্ছে। এটার মানে যদি আমরা সার্বিক বিষয়টা পর্যালোচনা করি, যে দীর্ঘ প্রায় 2 দশক একটা রাজনৈতিক দল তারা এই দেশকে শাসন করছে, এবং সেটা তারা যে শাসন ব্যবস্থা ছিল সেটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। পরবর্তী সময়ে যখন 5ই অগাস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন তাদের যে বিষয়টা যে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেদিকে তাদের মানে তীক্ষ্ণ দৃষ্টি আছে আমি মনে করি। আর যেহেতু একটা পরাজিত শক্তি, তারা যে মানে মানবাধিকার যে 2-1টা ক্ষেত্রে যেটা লঙ্ঘিত হয়েছে বা হচ্ছে, সেটা কিন্তু ওই পরাজিত শক্তির যারা আছে তারাই কিন্তু এই বিষয়গুলা তারা সৃষ্টি করছে। তো আমি মনে করি যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি উন্নতি হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সকলকেই যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়, এই জন্য সকলকে সচেতন হতে হবে, এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা থাকবে সেখানেই যাতে লঙ্ঘিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনি শুধু সিনিয়র ডিস্ট্রিক্ট দায়রা জাজই নন,
আইনজীবীও নন, আপনি জাতিসংঘের আওতায় কিন্তু জাজ ছিলেন, ইন্টারন্যাশনাল জাজ কাজ করেছেন। তো আপনার পর্যবেক্ষণে বৃহত্তর ক্যানভাসে কী মনে হচ্ছে? দেখেন, মানবাধিকার, মানবের অধিকার মানেই হচ্ছে মানবাধিকার। প্রতিটি মানুষের যে মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই সাথে এর সাথে অন্যান্য যে অধিকারগুলো আছে সব মিলিয়েই মানবাধিকার। তো এখন বাংলাদেশের মানবাধিকারের বিষয়টি কিন্তু আমাদের 54 বছর আগে স্বাধীনতার পর থেকে সবসময় লঙ্ঘিত হয়ে আসছে, কখনো একটু বেশি, কখনো একটু কম। তবে সবচেয়ে বড় বেশি লঙ্ঘিত হয়েছে গত প্রায় 15-16 বছর ধরে বিগত সরকার ছিল, সেই সরকারের দ্বারাই বেশি লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। এবং দেখেন আপনারা, গুম, খুন, আয়নাঘর, এই শব্দগুলোর সাথে মানুষ এত পরিচিত ছিল না। এটি গত সরকার জনগণের সামনে পরিচিত করে তুলেছে। মানুষকে মেরে নৌকায় করে নিয়ে গুলি করে বস্তা বেঁধে, ইট বেঁধে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। আয়নাঘরে নিয়ে তাদেরকে যে অত্যাচার করেছে, এগুলো আমরা সব ইউটিউবে দেখি। তো এই মানবাধিকারের যে লঙ্ঘন, তার ফলাফল কিন্তু গত সরকার পেয়েছে। এখন আমাদের প্রত্যেকেরই মানবাধিকারের প্রতি সচেতন থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত, যাতে প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে, আইনগত অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। আর আমাদের এই মৌলিক অধিকারটা ইনশিওর করে সরকার। সরকার বলতে তো কিছু নাই, সরকার অ্যাবস্ট্রাক্ট। সরকারটা হচ্ছে বিভিন্ন এজেন্সি দিয়ে চলে। এখন যদি বলি আমি ডক্টর ইউনূস সরকার, তিনি তো বসে আছেন, তার তো অনেকগুলো উইং আছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সব প্রশাসন বলবো। কিন্তু এরা যখন লঙ্ঘন করে, দায় দায়িত্ব যে সরকারের উপরেই পড়ে, বিশেষ করে যিনি হেড করেন সরকার। এবং ডক্টর ইউনূসের নামেই আমাদের সরকার এখন চলছে, কারণ তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো আজকে এই মানবাধিকারগুলো যদি লঙ্ঘিত না হতো, তাহলে এই দেশের যে উন্নয়ন হতো অনেক বেশি। কারণ হলো কি, মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণে মানুষ আদালতে যায় তার মানবাধিকারকে ইনফোর্স করার জন্য, যেটা আমরা বলি যে আর্টিকেল 102 অব দি কনস্টিটিউশন, মানুষের মৌলিক অধিকার এনফোর্সমেন্টের জন্য। তো যদি মানুষের মৌলিক অধিকার বাধাগ্রস্ত না হয়, তাহলে তো মানুষ কেন যাবে? আর এইগুলা লঙ্ঘিত হয়েছে বলেই আজকে আপনি জানেন যে বাংলাদেশে যে আদালতগুলোর যে অবস্থা, মামলার ভারে মনে হয় বিল্ডিং ধসে পড়বে। প্রায় 44-45 লক্ষ মামলা এই দেশে বিচারাধীন। তবে এই সরকার আসার পরে আমি যেটা বলবো, এই সরকারের কার্যক্রমে প্রতিটা উপদেষ্টার ব্যাপারে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু উইদাউট ফেভারিং দি ল মিনিস্ট্রি, উইদাউট ফেভারিং দি আইন উপদেষ্টা, এটা বলা যেতে পারে যে এই সরকার এসে এই কতগুলো অর্ডিন্যান্স দিয়ে যে সংস্কার করেছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে, এগুলো অবশ্যই স্মরণীয়। আমি এই অন্তত আইন মন্ত্রণালয়কে, আইন উপদেষ্টাকে, তার সাথে যারা জড়িত আছেন, আমাদের চিফ জাস্টিস মহোদয় আছেন, আমাদের অ্যাটর্নি জেনারেল আছেন, সবাই মিলে অনেকগুলো সংস্কার করেছে। আপনারা দেখবেন এখানে সিআরপিসিতে নতুন কতগুলো সংশোধনী আনা হয়েছে, যেটাতে মানুষকে যখন তখন যেভাবে খুশি পুলিশ গ্রেপ্তার করে অত্যাচার করতে পারত, টাকা আদায়ের মেশিন হিসাবে তারা ব্যবহৃত হয়েছে, তারা করেছে। এখন কিন্তু সেই কাজগুলো করা সম্ভব নয়। অনেক পুলিশ অফিসার মনে করে যে কি হবে, তাতে কি হয়েছে, কিন্তু কি হবে আর কি হয়েছে সেটা কিন্তু দেখেছেন। 5ই আগস্টের পরে থানা জ্বালিয়ে দিয়েছে, অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। এটি তো তারা দাওয়াত দিয়ে এনেছেন। তারা যদি আইনে যে পদ্ধতি আছে, মানুষের যে মানবিক অধিকার, মৌলিক অধিকারগুলো তারা যদি প্রতিপালন করতেন, তাহলে পুলিশের উপরে কিন্তু এত ক্ষোভ হতো না। আজকে দেখেন এই সরকার যেটা অর্ডিন্যান্স করে করলো, 173-এর যেটা করলো, সেখানে দেখেন পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে চায়, তাকে কি কারণে গ্রেপ্তার করা হলো তাকে বলতে হবে, পুলিশের নেম প্লেট থাকতে হবে। তারপরে যদি কোনো গণপিটুনিতে আহত হয়ে থাকে, তার শারীরিক অবস্থা কী অবস্থায় আছে সেটা তাকে লিখতে হবে, প্রয়োজনে ডাক্তার ডাকতে হবে, এবং 12 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজনকে জানাতে হবে, এবং তার আইনের আশ্রয় লাভের সামগ্রিক দিকগুলো বিবেচনা করে তাকে আদালতে সোপর্দ করতে হবে। এখন এই জিনিসগুলো যদি কেউ মনে করেন কোনো ল এনফোর্সিং এজেন্সি এটা কথার কথা, কিন্তু তারা বুঝছেন না যেটা গত 5ই আগস্টে যে ফলাফল তারা ভোগ করেছেন, এর চেয়ে আরও অনেক বেশি ফলাফল তাদের ভোগ করতে হবে। শুধু তাদের চাকরি যাওয়া নয়, তাদের জেলেও যেতে হতে পারে। তা আমি মনে করি মানুষের মৌলিক মানবাধিকারের জন্য ল এনফোর্সিং এজেন্সিগুলো যারা আইন প্রয়োগ করে, তাদের আরও সচেতন হওয়া উচিত, তারা সঠিকভাবে আইন প্রয়োগ করবেন, সেক্ষেত্রে মানুষের মৌলিক মানবাধিকার রক্ষিত হবে। জনাব আব্দুল কুদ্দুস,
আমরা জানি সাম্প্রতিককালে কতগুলি অ্যামেন্ডমেন্ট সংশোধন করা হয়েছে, ১৬তম অ্যামেন্ডমেন্ট, পঞ্চদশ অ্যামেন্ডমেন্ট, যেটার মাধ্যমে ক্যাটার গভর্নমেন্ট রিভাইভ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো হাইকোর্টকে নিজস্ব সুপ্রিম কোর্টের সচিবালয়ের কথা বলা হয়েছে। এই বিষয়গুলি সম্পর্কে আপনার তাৎক্ষণিক অনুভূতিটা কি? কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাতিল করা হলো, এরপরে যে কয়েকটি ইলেকশন হয়েছে আমাদের দেশে, প্রত্যেকটা ইলেকশনই বিতর্কিত। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি যে একমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ই এদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাহলে আজকে যে 5ই অগাস্ট যে একটা আমূল পরিবর্তন হলো, এটার কিন্তু ওই কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকার কারণে হয়েছে, অর্থাৎ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো যেহেতু আবার কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা সংবিধানে আসছে, এখন যে নির্বাচন হবে, আশা করি যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয় তাহলে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি বিষয়। দ্বিতীয়ত, আপনারা জানেন যে মাজদার হোসেন মামলার যে রায়, সেখানে 12 দফা একটা নির্দেশনা ছিল, এবং সেখানে একটা নির্দেশনা ছিল যে বিচার বিভাগের জন্য পৃথক একটা সচিবালয় থাকবে। তো এতদিন পর্যন্ত সেই সচিবালয়টা কিন্তু এখনও মানে রূপ নেয়নি। তবে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, যিনি বর্তমানে প্রধান বিচারপতি মহোদয় আছেন, ইনি দায়িত্ব নেওয়ার পরেই ইনি বিচার বিভাগ সংস্কারের জন্য একটা রোড ম্যাপ হাতে নিয়েছেন, এবং পৃথক সচিবালয় গঠনের জন্য বিচার বিভাগের ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও আপনার দেশের জনগণ যাতে দ্রুত বিচার পায়, ন্যায় বিচার পায়, সেই জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন 2000 সালের যে আইনগত সহায়তা আইন, সেটাকে 2025-এ সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টের কারণে যে ওই এটা গণবিজ্ঞপ্তি দিয়েও এটা জানানো হয়েছে সর্বসাধারণকে, এবং ইতিমধ্যে বাংলাদেশের 12টি জেলায় অবসরপ্রাপ্ত জেলা জজদেরকে মেডিয়েটর নিয়োগ করা হয়েছে। সেখানে যারা লিগ্যাল এইড অফিসার হিসাবে আছেন, সেখানে প্রথম ওই অ্যামেন্ডমেন্টে যে আইনগুলোর কথা বলা হয়েছে, সেগুলো মামলা দায়ের করতে হলে আগে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। সেখানে তার অভিযোগ জানানোর পরে সেখানে লিগ্যাল এইড অফিসার মেডিয়েটরের মাধ্যমে সেটাকে একটা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির পদক্ষেপ নেবেন। যদি তারা নিষ্পত্তি না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো সরাসরি কোর্টে মামলা দায়েরের তখন তারা একটা সার্টিফিকেট দিবেন। তবে আমাদের দেশে যে যতগুলো মামলা মোকদ্দমা হয়, এর মধ্যে মামলা তো দুইটা বিষয় থাকে, একটা থাকে ফ্যাক্ট, যেটাকে আমরা বলি ঘটনা, আর একটা থাকে আইন। তো দেশে আইনের উপর ভর করে ফ্যাক্ট ছাড়াও অনেক মামলা দায়ের হয়। এই সুযোগগুলা, এই যে মানে অপব্যবহার, মামলা দায়েরের মাধ্যমে যে অপব্যবহার, এটা আমার মনে হয় এর মাধ্যমে কমে আসবে। এবং যদি মানুষে বুঝতে পারে যে আমাদের বিষয়টা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, তাহলে এই সুযোগটা সাধারণ মানুষ গ্রহণ করবে, যেটা সার্বিক আইন পরিস্থিতির উন্নতি হবে এবং মানবাধিকারেরও উন্নয়ন হবে নিঃসন্দেহে। আপনি তো আরও জানেন যেটা ষোড়শ অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, এটা তো বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই সম্পর্কে আপনার মন্তব্য? এ সম্পর্কে ষোড়শ সংশোধনীর আগে যে বিষয়টা ছিল, যে সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল, এবং যদি কোনো মানে সুপ্রিম কোর্টে কর্মরত কোনো বিচারকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ অথবা অন্য কোনো বিষয়ে তাদেরকে কোনো অভিযোগ পাওয়া যেত, তাহলে সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সেখানে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু যখন তৎকালীন সরকারের লোকজন দেখলো যে এখানে তাদের হাত দেওয়া প্রয়োজন, তখন তারা ষোড়শ সংশোধনী আনলো এবং এই ক্ষমতাটা তারা পার্লামেন্টে নিয়ে গেল। তো পার্লামেন্টে নেওয়ার কারণে যেটা হয়েছে যে এতে বিচার বিভাগের স্বাধীনতার প্রতি মারাত্মকভাবে হস্তক্ষেপ করা হলো, এবং এই কারণে আমি মনে করি যে এটার পর থেকেই তখন বিচার বিভাগের যে সরকারের 3টা অর্গানের মধ্যে যে একটা শক্তিশালী অর্গান বিচার ব্যবস্থা, সেখানে সরকার হস্তক্ষেপের সুযোগ পেয়ে গেল। তো এখন যেহেতু ষোড়শ সংশোধনী বাতিল হয়েছে,
এবং আগের যে অবস্থাটা ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটা ফিরে আসছে এবং এটা বিচার বিভাগের জন্য একটা শুভ সংবাদ। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ শাহজাহান, আমরা দীর্ঘদিন ধরে দেখছি বা আমরা অভিজ্ঞতা পড়ছি স্বাধীন বাংলাদেশে নিম্ন আদালতগুলো সবসময় মিনিস্ট্রি অফ ল আইন মন্ত্রণালয়ে থাকে, তাতে পোস্টিং প্রমোশন সব হয়, যদিও সুপারিশ আসে পরামর্শ করে। তো হাইকোর্টে যেটা বলা হয়েছে যদি স্থায়ী কোনো সচিবালয় হয়ে যায় বা মাজদার হোসেন মামলার যে ঘটনাটা আপনি জানেন, এই মুহূর্তে নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করার জন্য সুপ্রিম কোর্টকে কী ধরনের ক্ষমতা তাদের আছে? দেখেন, আইনে কিন্তু সুপ্রিম কোর্টের, আমি যদি একটু সময় নিই, সেটা হচ্ছে এটা ৭২ সালের সংবিধানে কিন্তু বিচারকদের নিয়োগ, নিয়ন্ত্রণ, বদলি, পদোন্নতি, কর্মস্থল সবই ছিল সুপ্রিম কোর্টের হাতে। তারপরে তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান সাহেব উনি আরও বেশি ক্ষমতায়িত হওয়ার জন্য উনি করলেন কি, ওনার ওই সংসদীয় গণতন্ত্র উনি পছন্দ করলেন না। উনি চলে আসলেন সুপ্রিম ক্ষমতার অধিকারী হয়ে গণতান্ত্রিক মানে সংসদীয় ব্যবস্থা থেকে উনি রাষ্ট্রপতি ক্ষমতা, রাষ্ট্রশাসিত সরকার করলেন আর কি, রাষ্ট্রপতি সিস্টেম যেটা আর কি। তো হয়ে তিনি সর্বময় ক্ষমতা নিয়ে গেলেন তার হাতে। তার মানে বিচারপতি নিয়োগ, তাদের বাতিল, পদোন্নতি, সেই সঙ্গে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ, বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ সব কিছু প্রধান রাষ্ট্রপতির হাতে চলে গেল। তার মানে হচ্ছে কি, রাষ্ট্রপতিকে এক্সিকিউটিভ অর্গানের হেড, তার মানে পুরো বিচার ব্যবস্থাটা এক্সিকিউটিভ অর্গানের হাতে চলে গেলে সেখানে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু থাকে না। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসতেন, তিনি এসে একটা ব্রিজ করলেন। তিনি বললেন যে না, এটা তো ঠিক হয় না, তাহলে একটা ব্যালেন্স করা দরকার। তিনি বললেন যে হ্যাঁ, রাষ্ট্রপতি এই ক্ষমতাটা প্রয়োগ করবেন বিচারকদের বিষয়ে, তাদের নিয়োগ, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ, বদলি সব কিছুই করবেন, কিন্তু এটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে। কিন্তু এইটা একটা ভালো দিক, আগের চেয়ে একটু উন্নত ব্যবস্থা। কিন্তু আমরা গত এই ৭৮ সালের পরের থেকে আজকে ২২ আর ২৫ প্রায় ৪৭ বছর আমরা যেটা দেখে আসছি, আমাদের দেশের এক্সিকিউটিভ অর্গান অফ দি স্টেট বিকেম সো পাওয়ারফুল and they always interfered with the judicial administration, and they proposed the name of some judges sent to the Supreme Court, and all the Chief Justice are not, I think that they are not capable to maintain the integrity and the independence of the judiciary. They simply nod and sign on that, and that was the reason that all judges became threatened, afraid where they will go if they do not respect the order of the executive organ of the state, because they can change everything, because at any time they can transfer anybody. তো সেক্ষেত্রে কী হলো, জজরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এবং যার কারণে সেই যে পদ্ধতিটা চলতেছিল, যার কারণে বিচার ব্যবস্থায় কাগজে পত্রে, আইনে, সংবিধানে স্বাধীন থাকলেও তারা প্রকৃতপক্ষে স্বাধীন মন মানসিকতা নিয়ে বিচার করতে পারে নাই। সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই আমাদের, বিশেষ করে গত আনিসুল হক সাহেবের সময়ে যেটা হয়েছে এটা সবচেয়ে বেশি হয়েছে। তার আগে আমরা দেখেছি মতিন সাহেব ছিলেন, অন্যরা যারা বিচারপতি ব্যারিস্টার শফিক সাহেবের সময় কিছুটা হয়েছে, অবশ্য উনি নিজে না, প্রতিমন্ত্রীর মাধ্যমে হয়েছে, আমরাও তার সাক্ষী। তো সেক্ষেত্রে এখন সুপ্রিম কোর্ট সচিবালয় হওয়ার কথা যেটা হয়েছে, এবং আর্টিকেল ১১৬ অব দি কনস্টিটিউশনকে কিন্তু আল্টাভায়ার্স অব দি কনস্টিটিউশন, স্পিরিট অব দি কনস্টিটিউশনের এগেনস্টে বলে দেওয়ার কারণে এখন কিন্তু এই সুপ্রিম কোর্ট সচিবালয় যখন প্রতিষ্ঠিত হবে এবং তাদেরকে ৩ মাস টাইম দিয়ে দেওয়া হয়েছে, আশা করি, আমার মনে হয় 3 মাস টাইম সুপ্রিম কোর্ট ভেবেচিন্তেই দিয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মত এটা 1 মাসের মধ্যেই করা যেত। কেন? কারণ আমি 2টা রুম নিয়ে আমি চালু করলাম, পরে আমি সচিবালয়ে কাজ করলাম, 5-10 জন অফিসার নিয়ে আমরা করলাম, তারপরে বিল্ডিং হবে, 10 তলা 100 তলা বিল্ডিং হবে, লোক হবে। 3 মাস টাইম ইজ much longer time than that of the spirit of the judgment they have passed, just declaring the Article 116 of the Constitution is ultra-fires against the spirit of the freedom of judiciary, independence of judiciary. There could be, but it is, I think that it is not bad. It is better than that of had nothing. এখন এইটা যদি হয় তাহলে সুপ্রিম বাংলাদেশের বিচার ব্যবস্থায় নিম্ন আদালতে যারা আছেন তাদেরকে আর এই ভয়, সংকোচ আর ভীতিতে থাকতে হবে না। কারণ সুপ্রিম কোর্টই বদলি করবেন, তারা দেখা গেল হয়তো ক্রাইটেরিয়া 3 বছর পর পর বদলি হবে। কেউ যদি অন্যায় করে থাকে, ঘুষ দুর্নীতি করে থাকে, অভিযোগ থাকে, তার প্রসিডিংটা এখান থেকেই হবে। সেক্ষেত্রে বিচারকরা, নিম্ন আদালতের বিচারকরা অত্যন্ত সাহসী হবে, তারা ন্যায় বিচার করতে পারবে, কোনো ভয় ভীতির মধ্যে থাকবে না, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ, আপনার প্রত্যাশার জন্য ধন্যবাদ। জনাব আব্দুল কুদ্দুস, একেবারে তিক্ত অভিজ্ঞতা আমাদের,
বিচার বিভাগ মানিত আদালত মানিত শুধু বিচারক না, এখানে বেঞ্চ অফিসাররা আছেন এবং অফিসার অফ দ্য কোর্ট যাদের বলা হয়, লয়ার আছেন। আপনার এই দীর্ঘ বিচার ব্যবস্থায় সম্পৃক্ত হওয়া এবং বর্তমানে আইনজীবী সম্পৃক্ত হওয়া, আপনার কি মনে হয় যে বিচার বিভাগ যদি সঠিক পথে চালাতে হয় এই আইনজীবীদের ভূমিকাটা কী হওয়া উচিত? বিচার ব্যবস্থার সঙ্গে বিচারক এবং আইনজীবী এটা একটা পাখির দুইটি ডানা। কারণ একটা ডানায় ভর করে পাখি যেন উঠতে পারে না, আইনজীবী ছাড়া বিচার বিভাগ চলবে না। আইনজীবীকে লাগবেই আমাদের দেশের প্রেক্ষাপটে। কারণ এখানে সাধারণ মানুষ তারা আইন সম্পর্কে এত বেশি অভিজ্ঞ নন। এই কারণে আমাদের দেশে আইন শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে এবং এখান থেকে শুধু তারাই আইনজীবী হিসাবে যারা কাজ করতে পারেন, যাদের বার কাউন্সিল তাদেরকে সার্টিফিকেট ইস্যু করেন। তো আইনজীবী হিসাবে তাদের যে ভূমিকাটা থাকা উচিত, এখানে যে কাজটা যে দ্রুত যাতে ন্যায় বিচার হয় সেই জন্য আইনের সঠিক ব্যাখ্যাটা তাদেরকে কোর্টের সামনে তুলে ধরতে হবে। এইটা কিন্তু আইনজীবী হিসাবে কাজ। সেই সঙ্গে সঙ্গে আমরা যেহেতু এদেশের মানুষ, এদেশের অনেক মানুষ আছে যারা মামলাবাজ, তারা মামলাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আপনারা দেখেন, যদি আমরা একটু সাম্প্রতিক ঘটনার দিকে তাকাই, যে আমাদের দেশে মামলা দায়েরের যে পদ্ধতি, এখন দুই ধরনের পদ্ধতি আছে। একটা সরাসরি কোর্টে দায়ের হয়, আর চেয়ার মামলা হিসেবে যেগুলো আমরা বলি, এবং আর যে মামলাটা আসে কগনিজেবল অফেন্স, যেটা সরাসরি থানায় দায়ের হয়। এই মামলাগুলো তদন্ত হয়। কিন্তু দেখা গেল যে 5ই অগাস্টের পরে যেভাবে হাজার হাজার মামলা দায়ের হয়েছে হয়রানির জন্য, এগুলো অনেক মামলা আছে হয়রানির জন্য এই মামলাগুলা দায়ের করা হয়েছে। এখন এই মামলাগুলা তদন্ত করাটাও কিন্তু আমার মানে দৃষ্টিকোণ থেকে জটিল। কারণ যেহেতু আমরা দীর্ঘদিন বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম, জটিল এই কারণে যে এক একটা মামলায় অনেক অনেক আসামি। তো এখানে সাধারণত কি যারা ঘটনার সাথে জড়িত তাদেরই কিন্তু অভিযুক্ত করার কথা, কিন্তু তাদের অভিযুক্ত না করে এখানে কিছু লোকের স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ দেখা গেল যে যারা কখনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, হয়তো ব্যবসা বাণিজ্য করে অথবা সামাজিক উন্নয়নের কাজকর্ম করে অথবা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে। উত্তরটা আমরা পেয়েছি। বিশেষ করে আইনজীবীদের কথা বলেছেন আপনি, অর্থাৎ একটা অনৈতিক কর্মকাণ্ড চলতেছে। হ্যাঁ, এখন আইনজীবী হিসাবে তাদের যে ভূমিকাটা, এখানে যাতে ন্যায় বিচারটা হয়, প্রকৃতপক্ষে যারা অপরাধী তারা যেন সাজা পায় এবং যারা নিরপরাধ তারা যেন সাজা না পায়, এই দিকে আইনজীবীদেরকে অবশ্যই মানে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। আমরা সময় স্বল্পতার মধ্যে আসি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনারা তো ভালো বলেছেন এবং আব্দুল কুদ্দুসও ভালো বলেছেন। আপনাদের উভয়কেই, আপনারা যে কথাগুলো এখানে বললেন, কথার মূল সুর একটাই, কিন্তু আপনারা চাচ্ছেন একটা স্বচ্ছ সুন্দর বিচার ব্যবস্থা যাতে করে আইনের শাসন বাস্তবায়িত হয়। এবং এই যে আইনের শাসন কায়েম করার জন্য আপনারা বিচার বিভাগে দীর্ঘদিন থাকার পর, অর্থাৎ 3 যুগের বেশি থাকার পরে এখনও যে আপনারা প্র্যাকটিস করতেছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আমরা আশাবাদী যে আপনাদের হাত ধরেই হয়তো আগামীতে আমরা নতুন একটা আইনের শাসন দেখব এবং আইনজীবী মহলে আমরা দেখব একটা ইতিবাচক ধারা রচিত হয়েছে। ধন্যবাদ।